হ্যালো দর্শকবৃন্দ, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে সকলেই বসেছিল যে বাজেটে কি আসবে, বাজেটে কি আসবে? আর তার চেয়েও বড় বিষয় ছিল যে বিহারকে নিয়ে কি আসবে? বিহার এবং অন্ধ্রপ্রদেশ। ওকে? দেখো অন্ধ্রপ্রদেশটা পশ্চিমবঙ্গ থেকে অনেকটা দূরে হলেও ওকে? বিহারের ক্ষেত্রে কিন্তু বিহারটা আমাদের যেহেতু পার্শ্ববর্তী স্টেট, তো বিহারের দিকে আমরা কিন্তু নজর ভালোভাবেই আটকে রেখেছিলাম। তো বাজেট এসে গিয়েছে এবং বিহারকে এবার 26,000 কোটি টাকা দেওয়া হয়েছে। আর অন্ধ্রপ্রদেশকে 15,000 কোটি টাকা দেওয়া হয়েছে। সেই সব বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে বাংলায় একটা লাইন রয়েছে, "দুধের স্বাদ কি ঘোলে মিটে?" ওকে? সেই বিষয়টা এরকমই হয়ে গেছে। যেখানে নীতিশ কুমার বিহারের মুখ্যমন্ত্রী তিনি যেহেতু কেন্দ্র সরকার থেকে এবার সাপোর্ট করেছেন লোকসভাতে, ওকে? সরকার বানানোর ক্ষেত্রে। সেক্ষেত্রে তার দাবি ছিল যে বিহারকে একটা স্পেশাল স্টেটের ক্যাটেগরি অন্তর্ভুক্ত করা হোক এবং অন্ধ্রপ্রদেশেও সে একই বিষয় বলেছিল যে অন্ধ্রপ্রদেশকে কি করা হোক? একটা স্পেশাল রাজ্যের মানে অন্তর্ভুক্ত করা হোক। কিন্তু এই বাজেটের থেকে কিন্তু সেইসব বিষয় কিচ্ছু দেখা যাচ্ছে না। উল্টা মনে করা হচ্ছে যে দুধের স্বাদ কি ঘোলে মেটে। মানে যেখানে কোথায় স্পেশাল স্টেট আর কোথায় দিয়েছে হচ্ছে মাত্র 26,000 কোটি টাকা বিহারকে। ওকে? তো এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। বিষয়টা অনেকটা মানে গুরুতর বিষয় জিনিসটা। সে নরমাল বিষয় না। যে এত বড় একটা পার্টি, ওকে? প্রায় ১৬টা ১৭টার কাছাকাছি সিট কিন্তু দিয়ে সাহায্য করেছে। ওকে? সাহায্য করার পরেও কিন্তু তাকে স্পেশাল স্টেটের দরজা দেওয়া হয়নি। ওকে, বিজেপি পার্টি থেকে অর্থাৎ গভর্নমেন্ট থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে বলে দিয়েছে যে বিহারকে এই পর্যায়ে কিন্তু এই সময়টাতে দাঁড়িয়ে কিন্তু কখনোভাবেই স্পেশাল স্টেটের ক্যাটেগরির যে অন্তর্ভুক্ত করা যাবে না। তো তাদের মূল দাবি কি ছিল? তাদের মূল দাবি ছিল যে একটা স্পেশাল স্টেট দেওয়া হবে। সেখান থেকে মানে সরকার থেকে টাকা-পয়সা আসবে প্রচুর পরিমাণে স্পেশাল স্টেটে। মানে একটা বাজেটের প্রায় 30% টাকা হচ্ছে স্পেশাল স্টেটরা নিতে পারে। ওকে? কোনো একটা রাজ্যকে যদি বলা হয় যে এটা স্পেশাল স্টেট, তো একে কি করতে হয়? 30% টাকা দেওয়া হয়। আর 30% যে টাকা দেওয়া হয় সেই টাকার 90% ই কিন্তু আর ফেরত দিতে হয় না। তুমি সেই রাজ্যটা যদি লোন হিসাবে নিয়ে থাকে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছ থেকে তাকে কিন্তু টাকাটা ফেরত দিতে হয় না। শুধুমাত্র 10% টাকা ফেরত দিতে হয়। ওকে? পরবর্তীকালে। তো সেই দিক থেকে দাঁড়িয়ে কি হয়েছে এবার তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ আপনারা। ওকে? যে বিহারকে মাত্র 26,000 কোটি টাকা দেওয়া হয়েছে। সেই 26,000 কোটি টাকা দেওয়ার পর বলা হয়েছে যে বিহারে কি তৈরি হবে। ওকে? বিহারে বলা হচ্ছে যে তোমার পাটনা থেকে পূর্ণিয়া এক্সপ্রেসওয়ে। এই জায়গাটা একটা ঝোল আছে। ওকে? ঝোলটা কি আমরা বলব যে বিহারের মতো জায়গাতে এক্সপ্রেসওয়ে বানানো হচ্ছে। ওকে? এক্সপ্রেসওয়ে, হাইওয়ের মধ্যে দুটো পার্থক্য রয়েছে। ওকে? দেখো পাটনা পূর্ণিয়া এক্সপ্রেসওয়ে বানানো হচ্ছে, বাক্সার ভাগলপুর এক্সপ্রেসওয়ে বানানো হচ্ছে। ওকে? হচ্ছে বোধগয়া, রাজগীর, বৈশালী এবং দারভাঙ্গায় ভালো মানে রাস্তা বানানো হচ্ছে এবং বলা হচ্ছে যে বোধগয়া যে রয়েছে সেখানে হচ্ছে তোমার ইন্ডাস্ট্রি লাগানো হবে। ওকে? অনেকেই রাজনৈতিক মহলে মানে মনে করা হচ্ছে এটা শুধুমাত্র একটু মাত্র মানে মনকে মানে সান্ত্বনা দেওয়ার মতো কাজ করে রেখেছে কেন্দ্র সরকার বিহারকে নিয়ে। কি বিষয়টা দাঁড়িয়েছে 26,000 তো 26,000 কোটি টাকা দেওয়া হবে। সাথে, সাথে বলা হচ্ছে এক্সপ্রেসওয়ে বানানো হবে। দেখো বিহারের বর্তমান পর্যায়ে দাঁড়িয়ে কি হয়েছে বিহার থেকে প্রচুর পরিমাণে মাইগ্রেন্ট শ্রমিক বাইরে কিন্তু কাজ করতে যাচ্ছে। ওকে, সেটা আটকানোর জন্য কি দরকার ছিল? বিহারে হচ্ছে আমরা একটা কি করতে চাচ্ছিল সরকার সেখানে চাচ্ছিল যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা হোক। কিন্তু কি হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার তো তৈরি কিছু হয়নি। উল্টা বলেছে এক্সপ্রেসওয়ে দেখো, এক্সপ্রেসওয়ে আর হাইওয়ের মধ্যে পার্থক্য রয়েছে। এক্সপ্রেসওয়ে মানে সেইসব জায়গা যেখানে হচ্ছে তোমার এক্সপ্রেসওয়ের চারপাশে কিন্তু তুমি কিন্তু ইন্ডাস্ট্রি বানাতে পারবে না। হাইওয়ের চারপাশে ইন্ডাস্ট্রি থাকে। স্পেসওয়ে কিন্তু মানে এক্সপ্রেসওয়ে যেটা থাকে তার দুপাশে কিন্তু ব্লক থাকে। ওকে? সেক্ষেত্রে কিন্তু বেসিক্যালি হচ্ছে কোনো ইন্ডাস্ট্রি বানানো যায় না। বড়, বড় তুমি দেখতে পারবা যে ইউপিতে যত বড়, বড় তোমার হচ্ছে এক্সপ্রেসওয়ে রয়েছে সেইসব জায়গাগুলো শুধু ট্রান্সপোর্টেশন এর জন্য ইউজ করা হয়। আর টোল লাগানো হয় এবং সেই টোল থেকে টোল ট্যাক্স কালেক্ট করা হয়। তো বিহারের যেখানে দরকার ছিল মানে বেসিক্যালি দরকার ছিল বড়, বড় ইন্ডাস্ট্রি আসার কথা ছিল। ইন্ডাস্ট্রি আসবে বিহারে হচ্ছে যাতে মাইগ্রেন্ট শ্রমিকের বিষয়টাকে মানে কম করা যায়। কিন্তু সেই বিষয়ে কোনো ধ্যান দেয়নি সরকার। সরকার উল্টো কি করেছে এক্সপ্রেসওয়ে বানাচ্ছে সাথে বলছে বোধগয়ার মধ্যে কি করবে? তোমার হচ্ছে ইন্ডাস্ট্রি সাপোর্ট করবে। ওকে ইন্ডাস্ট্রি বানাবে। ইন্ডাস্ট্রি দেখো একটা জিনিস কি বোধগয়া হচ্ছে একটা যেখানে হচ্ছে তোমার ভগবান বুদ্ধ একসময় ছিলেন। ওকে? তো বোধগয়া একটা হচ্ছে তোমার ধার্মিক স্থান। সেই ধার্মিক স্থানে কোনোভাবেই কিন্তু কোনো সময় হচ্ছে ইন্ডাস্ট্রি স্থাপন করা যায় না। সেটা তুমি ভারতের বড়, বড় যেইসব জায়গাগুলো রয়েছে, ধার্মিক স্থান রয়েছে যেইসব জায়গাগুলোতে মানে যেমন তুমি এটা হচ্ছে বেনারসের চারদিকে ধরে থাকো, বিভিন্ন জায়গা মক্কা, বদ্রীনাথ থেকে শুরু করে বড়, বড় যে ধার্মিক স্থান রয়েছে সেসব স্থানে কিন্তু চারপাশে কিন্তু ইন্ডাস্ট্রি স্থাপন করা যায় না। ওকে? কারণ সেই জায়গাটা একটু দর্শনার্থী এসে বাইরে থেকে লোক আসে সেই জায়গায় ইন্ডাস্ট্রি স্থাপন করলে সেটা ভালো লাভবান হয় না। ওকে? তো সেক্ষেত্রে কিন্তু সেইসব কোনো কথা বলা হয়নি। উল্টা বলা হয়েছে বোধগয়ার মধ্যে বানানো হবে ইন্ডাস্ট্রি বাট কি করা হবে, কি না করা হবে জানি না। এবার আমরা চলে যাবো অন্ধ্রপ্রদেশের দিকে। অন্ধ্রপ্রদেশে কি করা হয়েছে? অন্ধ্রপ্রদেশে সকলেই জানো যে আম্রাবতী বলে একটা রাজধানী বানানো হচ্ছে অন্ধ্রপ্রদেশে। ওকে? সেই আম্রাবতী যে তোমার ইয়ে করা হচ্ছে সেটা হচ্ছে বহু বছর আগে মানে আগের যে পার্টি ছিল
ওকে? সে আগের পার্টির আগের পার্টি। ওকে? সেই সময় ছিল হচ্ছে আমাদের টিডিপি পার্টি মানে তোমার হচ্ছে সেখানে সত্তায় ছিল। ওকে? রাজত্বে ছিল। রাজত্ব তো বলব না, সেখানকার গভর্নমেন্টে ছিল। ওকে? চন্দ্রবাবু নাইডু টিডিপি। ওকে? তো সেই জায়গা থেকে কি দাঁড়িয়েছে? সেই সময় তাদের হচ্ছে যেহেতু তোমরা সকলেই জানো যে অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা একসময় একসাথে ছিল এবং তেলেঙ্গানা পরবর্তীকালে আলাদা স্টেট হয়ে গেলে তেলেঙ্গানার মধ্যে যে অন্ধ্রপ্রদেশের রাজধানী হায়দ্রাবাদ যে ছিল সেটা তেলেঙ্গানাতে চলে যায়। তো অন্ধ্রপ্রদেশের নতুন করে একটা রাজধানী বানানোর কথা ছিল। তো সেই সময় যখন টিডিপির থেকে মানে মুখ্যমন্ত্রী ছিল চন্দ্রবাবু নাইডু, তো তিনি ঘোষণা করেছিলেন যে তিনি কি করবেন? তিনি তৈরি করবেন হচ্ছে একটা নতুন ক্যাপিটাল যার নাম হবে আম্রাবতী, আম্রাবতী প্রজেক্ট। সিঙ্গাপুর থেকে জাপান থেকে বড়, বড় ইঞ্জিনিয়ার এনে সেই মানে সেই শহরটাকে তৈরি করা হবে। সেই শহরটা হবে প্রায় হচ্ছে ইউএই, ওকে? দুবাইয়ের মতো শহর হবে যেখানে সবকিছু সেলফ রিলায়েমেন্ট থাকবে। সবকিছু মানে সৌরশক্তি দিয়ে চলবে, পেট্রোল, ডিজেল এগুলা ইউজ করা হবে না। মানে কোয়ালিটি লাইফ দেওয়া হবে বেসিক্যালি বলতে গেলে। সুন্দর, সুন্দর ইন্ডাস্ট্রি থাকবে। পরবর্তীকালে চন্দ্রবাবু নাইডু ভোটে হেরে যায়। ওকে? তারপরে হচ্ছে জগমোহন রেড্ডির সরকার আসে এবং জগমোহন রেড্ডি সেই প্রজেক্টটাকে ক্যানসেল করে দেয়। পরবর্তীকালে এইবার যেহেতু জগমোহন রেড্ডি হেরে গিয়েছে, চন্দ্রবাবু নাইডু পুনরায় হচ্ছে এসেছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে চন্দ্রবাবু নাইডু পুনরায় সেই আম্রাবতী প্রজেক্ট যে রয়েছে সেটা চালু করেছে। এবং আম্রাবতী চালু করার জন্য এছাড়াও চন্দ্রবাবু নাইডু বলছিল যে আম্রাবতী স্টেট চালু করার জন্য আমাদেরকে কি দরকার? টাকা দরকার। ওকে? কারণ মাঝখানে ৫ বছরের সরকার তাদের ছিল না। সেই সরকার না থাকার কারণে ৫ বছরে ইনফ্লেশন বেড়েছে। ইনফ্লেশন বেড়ে যাওয়ার কারণে কিন্তু তাদের হচ্ছে যে আম্রাবতী শহরটাকে বানানোর মতো যে খরচ যে আসবে সেটা বেড়ে গিয়েছে। তো এছাড়াও যেহেতু অন্ধ্রপ্রদেশের যে তোমার রাজধানী হায়দ্রাবাদ ছিল সেটা চেঞ্জ করা হয়েছে। ওকে? হায়দ্রাবাদ যেহেতু নেই, শহর যেহেতু হায়দ্রাবাদ শহরটা কিন্তু তেলেঙ্গানায় ঢুকে গিয়েছে। সেক্ষেত্রে কি দেখা যাচ্ছে? তো সেক্ষেত্রে স্পেশাল স্টেটের একটা আওয়াজ উঠেছিল। এখনো আওয়াজ চলছে। তো বলেছিল যে স্পেশাল স্টেট দরকার তাদের। ওকে? এরপরে কি হচ্ছে কিন্তু তাদেরকেও কিছু দেওয়া হয়নি। শুধুমাত্র ৳১৫,০০০ দেওয়া হয়েছে এই বাজেটে। ৳১৫,০০০ দিয়ে এবার কাজে চালাচ্ছে। মানে দিল কি আর মাসুমের ব্যাগে এই ব্যাপারটাই দাঁড়িয়ে পড়েছে এই সময় গিয়ে। তো এইটা ছিল বিষয়। ওকে? এই বিষয়টার উপর কেন্দ্র করেই আজকের ভিডিওটা বানানো। যে তোমার যে জিনিসটা আমরা ভাবছিলাম যে হবে, সরকার কি এবার চেঞ্জ হবে? এখন আপনারা বলবেন যারা বিশেষ রাজনীতিবিদ রয়েছেন, ওকে? যে নীতিশ কুমার কি এবার চেঞ্জ হবে? যে এদিক থেকে তোমার ৳২৬,০০০ নিয়ে নিল, কাজও চলছে বিহারে। আর পার্টি চেঞ্জ করে যেহেতু এবার সরকার যদি ভেঙে দেয়, সরকার ভেঙে দিয়ে তোমার ইন্ডিয়া জোটের সাথে যুক্ত হয়ে বিহারকে একটা স্পেশাল স্টেটের দরজা যদি দিয়ে দিতে পারে, তাহলে কি এটা একটা মাস্টার স্ট্রোক হবে? তো সেই বিষয়ে নজর থাকবে আমাদেরকে যে কি চলছে কি না চলছে। তো নীতিশ কুমারের উপর তো বিশ্বাস করা যায় না। পাল্টুবাজ লোকটা। একবার এই পার্টি, একবার ওই পার্টি, একবার এই পার্টি। কিন্তু লোকটার মাথায় বুদ্ধি রয়েছে, প্রচন্ড বুদ্ধি রয়েছে। সে খেলতে জানে। যে নিজের মেজরিটি তে না থাকার কারণ সত্ত্বেও ওকে বিহারে কিন্তু হচ্ছে তোমার যদি নীতিশ কুমারকে বলা হয় সেক্ষেত্রে কিন্তু বিধানসভাতে তার কিন্তু হচ্ছে মানে সরকার গঠনের মতো ক্ষমতা নেই। ওকে? অতগুলো সিট তার কাছে নেই। তাও তিনি জোড়াতালি করে কিন্তু মুখ্যমন্ত্রী হয়ে চলছে। কারণ তাকে ছাড়া অন্য কেউ সরকার গঠন করতে পারবে না। তো লোকটার মাথায় বুদ্ধি রয়েছে কিন্তু লোকটা এখন কি চাল দেয় সেদিকে আমাদেরকে নজর রাখতে হবে। কারণ সেই বিষয়ের উপরেই আমরা লক্ষ্য রাখছি যে এবার কি সরকার চেঞ্জ হবে? ওকে? ইন্ডিয়া জোট আসবে নাকি আবার এই জোট দিয়েই চলবে? ওকে? এনডিএ জোট দিয়ে চলবে। তো সেই বিষয়ে লক্ষ্য রাখবো আমরা। আপনাদের সাথে আরেকটা ভিডিওতে দেখা হবে। নেক্সট ভিডিও আমাদের আসছে। সেখানে আমরা ট্যাক্স রেজিম নিয়ে আলোচনা করব যে ট্যাক্সে কি ছাড় দিয়েছে। চারদিকে খুব হাহাকার পড়ে গিয়েছে, শেয়ার মার্কেট পড়ে গিয়েছে। তার মানে বড় কিছুই হয়েছে দেশের মধ্যে। তো সেইসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আপনারা আমাদের সঙ্গে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। হ্যাভ এ গুড ডে। বাই, বাই।